আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্লেন ইন 3 ডাইমেনশনাল স্পেস। প্রথমে আমরা শুরু করি একটা বাস্তব উদাহরণের সাহায্যে। তোমরা নিশ্চয়ই সবাই টিনের ছাউনি দেখেছো। এইটা হলো টিনের ছাউনি। এই টিনের ছাউনির উপরে দুটি আমি পরস্পর ছেদি সরলরেখাকে সম্পূর্ণরূপে কি রাখতে পারি? এইটাই হলো প্রশ্ন। উত্তরটি হবে নিশ্চয়ই না, কারণ তোমরা এই যে টিনের ভাঁজ দেখতে পাচ্ছ, এই পোর্শনটা, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এখানে কিন্তু ফাঁক থেকে যাবে, তাহলে সম্পূর্ণরূপে তলের উপর অবস্থান কিন্তু করবে না। কিন্তু আমরা সাইড বাই সাইড যদি আরেকটা প্লেন নিই, এর উপরে যদি পরস্পর ছেদি দুটো সরলরেখাকে আঁকি, এইরকম এইরকম, এই দুটি সরলরেখা কিন্তু পরস্পর ছেদি সরলরেখা এবং এরা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তলের উপর অবস্থান করছে। তাহলে আমরা এইটাই লক্ষ্য করছি, যদি পরস্পর ছেদি সরলরেখা সম্পূর্ণরূপে কোনো তলের উপর অবস্থান না করে তাহাকে বলবো বক্রতল, আর দুটি পরস্পর ছেদি সরলরেখা যদি সম্পূর্ণরূপে কোনো তলের উপর অবস্থান করে তাকে বলবো সমতল। এরপর আসা যাক আমরা কিভাবে 3 ডাইমেনশনাল স্পেসে এই প্লেনের ইকুয়েশনকে ডিফাইন করব। তাহলে প্রথমে আমরা প্লেনের ভেক্টর ফর্মটা নির্ণয় করব। প্লেনের ভেক্টর ফর্ম নির্ণয় করার জন্য ছবিটা অবশ্যই দরকার। ধরলাম এই হলো একটা প্লেন, এই প্লেনের উপর একটা পয়েন্ট, ফিক্সড পয়েন্ট নিলাম এ পয়েন্ট, এবং একটা মুভেবল পয়েন্ট সবসময় মুভ করবে এই প্লেনে, থ্রু আউট মুভ করছে প্লেনের উপরে, একটা পয়েন্ট ধরে নিলাম আর, এবং যার পজিশন ভেক্টর হলো কি আর। এবং এখানে আরেকটা কন্ডিশন বা শর্ত অবশ্যই লাগাতে হবে যে এই প্লেনের উপর একটা ভেক্টর নিলাম হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটাকে বলা হয় কি নর্মাল ভেক্টর, এটাকে বলা হয় নর্মাল ভেক্টর। সবসময় মনে রাখবে তোমরা, এটা হলো কি নর্মাল ভেক্টর। নর্মাল মানে কি না পারপেন্ডিকুলার। তাহলে আমরা প্লেনের ইকুয়েশনটা আমরা তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা এই এ আর এই ভেক্টরটা আমরা অবশ্যই নির্ণয় করতে পারি, কারণ পজিশন ভেক্টর দুটোই দিয়ে দেওয়া আছে দুটো পয়েন্টের। তাহলে এইটাই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আর মাইনাস এ ভেক্টর। এরপর আমরা জানি যে এই বি ভেক্টরটা এই ভেক্টরের উপর পারপেন্ডিকুলার, তাহলে আমরা এখানে লিখছি যে আর মাইনাস এ ভেক্টর ডট, যেহেতু পারপেন্ডিকুলার, ডট বি ভেক্টর দিস ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হবে। তোমরা জানো যে ডট প্রোডাক্টের প্রপার্টি এটা। তাহলে এই কন্ডিশনে তুমি দেখো যে এই যে আর পয়েন্টটা কিন্তু কোথাও যাবে না, প্লেনের উপরে কিন্তু ঘুরপাক খাবে, কারণ এই ভেক্টরটা সবসময় যদি এটার উপরে লম্ব হয়, এই আর ভেক্টরটা কিন্তু কোথাও যাবে না, সবসময় প্লেনের উপরেই থাকবে। তাহলে এই আর পয়েন্টের যে লোকাস সেটা সবসময় কি ডিসক্রাইব করবে, একটা প্লেনকে ডিসক্রাইব করবে। তাহলে এইটাই হলো কিন্তু প্লেনের ইকুয়েশন। এটাকে আমরা একটু মডিফাই করে নিই। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ডট বি ভেক্টর ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে, আর এইটাকে এই পাশে নিয়ে চলে আসি যে এ ডট বি ভেক্টর। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর ডট বি ভেক্টর দিস ইজ ইকুয়াল টু, আমরা এটা ডি লিখতে পারি, ডি ইজ স্কেলার, কারণ এ ডট বি স্কেলার কোয়ান্টিটি, আর এখানে আর ডট বি নিলাম, এটাও কিন্তু স্কেলার, কিন্তু এখানে যেহেতু ভেরিয়েবল ভেক্টর আছে তোমাকে এই ফর্মটা কিন্তু রাখতে হবে। এরপর আমরা চলে আসি যে কার্টেসিয়ান ফর্ম। আমরা দুটো ফর্মেই পড়ব। নেক্সট কার্টেসিয়ান ইকুয়েশন অফ প্লেন। এখানেও ঠিক কনসেপশনটা কিন্তু একই। আমরা এখানে একটা কার্টেসিয়ান পয়েন্ট নিলাম এ প্লেনের উপরে, যেটা x1 y1 z1, এবং আর একটা মুভেবল পয়েন্ট নিলাম যেটা প্লেনের উপর সবসময় কিন্তু ঘুরছে এরকম, তাহলে সেটা হলো কি না xyz। এখন এই এ পি এই দুটো পয়েন্ট দিয়ে আমরা যদি ডাইরেকশন রেশিও বের করি তাহলে কীরকম হবে না dr অফ এপি, এটা ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোসাইন চ্যাপ্টারে আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে ডাইরেকশন রেশিওগুলো কী হবে, x মাইনাস x1 হবে, কমা y মাইনাস y1 হবে, আর z মাইনাস z1 হবে। এরপর শর্ত তো চাই, না হলে ইকুয়েশন লোকাসের ইকুয়েশনটা কী করে পাবো আমরা। তাহলে এখানে শর্তটা হলো যে এখানে একটা নর্মাল ভেক্টর দেওয়া আছে এবং এটা দেওয়া আছে নর্মাল ভেক্টরের ডাইরেকশন রেশিও এবিসি। তাহলে নর্মাল ভেক্টর ওএন এর ডিআর অফ ওএন, আমরা ডিআর অফ ওএন যেটা আছে এখানে দেওয়া আছে অলরেডি, এটাই হলো শর্ত এ বি সি। এখন আমরা এটা জানি যে এই ডাইরেকশন রেশিও এবং ডাইরেকশন কোসাইনকে আমরা কি ইন ফর্ম অফ ভেক্টর লিখতে পারি। তাহলে এইগুলোকে ভেক্টর হিসাবে ট্রিট করতে পারি, অর্থাৎ x মাইনাস x1i
ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড মাইনাস জেড ওয়ান কে, এগুলো সব আমি দেখিয়েছিলাম আগে চ্যাপ্টারে। এটাও তাই এ আই প্লাস বিজে প্লাস সি কে, যেটা আই জে কে হলো ইউনিট ভেক্টরস। তাহলে এখানে আমরা যদি ডট প্রোডাক্টের প্রপার্টি লাগাই, যেহেতু দুটো পরস্পর লম্ব, এই ভেক্টর আর এই ভেক্টর, তাহলে আমরা এটাও বলতে পারি যে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান দিস ইজ ইকাল টু কিন্তু 0। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা এটাকে যদি মডিফাই করি একটু, দিস ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড মাইনাস, এখানে হয়ে যাবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান দিস ইজ ইকাল টু 0। এখন এইটা দেখো, এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম হিসাবে কনসিডার করব আমরা, কারণ এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পয়েন্টটা দেওয়া আছে আর এ বি সিও দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এটা একটা কনস্ট্যান্ট টার্ম হবে। তাহলে আমরা এটাই লিখছি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকাল টু 0। আমরা এই গোটাটাকে রিপ্লেস করলাম মাইনাস ডি দিয়ে, তাহলে একটা কার্টেসিয়ান ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এইটা হলো প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশন। ওকে, এই প্লেনের ইকুয়েশন দেখে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং জেডের সহগ, এই তিনটি সহগ কি কি আছে না এ বি সি। এই তিনটি সহগ যে পেলাম, এটি আদতে কি? এটা হলো এই নর্মাল যেটা আছে, নর্মাল টু দ্য প্লেন, তার ডাইরেকশন রেশিওস। তাহলে কোনো ইকুয়েশন যখন দেওয়া থাকবে প্লেনের, সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 5 ইজ ইকাল টু 0, এই একটা প্লেনের ইকুয়েশন। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে বলবো যে এই প্লেনের যে নর্মাল আছে, সে নর্মালের ডাইরেকশন রেশিওটা কি না 2, 3, 4। এটা কিন্তু তোমরা সবাই বাই অবজারভেশন কিন্তু নির্ণয় করতে পারো, এর জন্য কোনো কিছুর দরকার নেই। এরপর আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে দেখাবো। তোমরা একটু লক্ষ্য করো, এই একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই প্লেন আর এই প্লেন, এই দুটো কিন্তু প্যারালাল প্লেন। এখন এই প্যারালাল প্লেনের দেখো, এই যে নর্মাল আঁকলাম, এই নর্মালটা যদি এই প্লেনের উপর যদি পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ লম্ব হয়, তাহলে এই নর্মাল এই প্লেনের উপরে নর্মাল হবে। তাহলে এইটা হলো কি কমন টু বোথ প্লেন, এর উপরে লম্ব, এর উপরেও লম্ব। তাহলে আমরা যদি এখান থেকে একটা কনক্লুশন ড্র করি, ধরো এই একটা ইকুয়েশনের এগেনস্টে আমি আরেকটা ইকুয়েশন লিখছি, সাপোজ 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 7 ইজ ইকাল টু 0, আমরা এটা লিখলাম। তাহলে কি পেলাম না এই পার্টটা আর এর এই পার্টটা দুটো কিন্তু সমান, অর্থাৎ এখান থেকেও এর নর্মালের যে ডাইরেকশন রেশিও আছে 2, 3, 4, তাহলে এই প্লেনেরও নর্মালের ডাইরেকশন রেশিও 2, 3, 4। তার মানে কি এই নর্মালটা যেটা আছে, নর্মালটা দুইটা প্লেনেরই কিন্তু পারপেন্ডিকুলার। তাহলে আমরা এটাই বলতে পারি যে এই প্লেনটা আর এই প্লেনটা কিন্তু পরস্পর সমান্তরাল, সেই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। তাহলে এখান থেকে আমরা একটা ফর্ম পেলাম যে ধরো তোমাদের ইকুয়েশন এরকম দেওয়া আছে, তাহলে এর প্যারালাল যে কোনো ইকুয়েশন, প্যারালাল প্লেনের যে কোনো একটা ইকুয়েশন আমরা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা অতি সহজে লিখতে পারি সাপোজ 2x প্লাস 3y প্লাস 4z প্লাস একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, দিস ইজ ইকাল টু 0। তাহলে যে কোনো প্যারালাল প্লেন টু দ্য প্লেন দিস, তাহলে আমরা এইটা লিখতে পারি। তাহলে এই প্লেনকে লক্ষ্য করে আমরা যদি এর প্যারালাল প্লেন এখানে লিখতে চাই, তাহলে আমরা লিখব ax প্লাস by প্লাস cz প্লাস k ইজ ইকাল টু 0। তোমরা 2Dতেও এই ধরনের স্ট্রেট লাইন যখন পড়েছিলে, এইরকম ফর্ম কিন্তু পেয়েছিলে। আমরা যা শিখলাম তার একটা অ্যাপ্লিকেশন করে দেখো তোমরা এখানে কি দেওয়া আছে। দেখাও যে 1, 2, 3 এই বিন্দুগামী যে সমতল 3x প্লাস 4y মাইনাস 5z ইজ ইকাল টু 0 সমতলের সমান্তরাল, তার সমীকরণ হবে এইটা। এটা প্রুফ করতে হবে আমাদের। তাহলে আমি এক্ষুনি শেখালাম তোমাদের যে 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস k ইজ ইকাল টু 0 এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। তাহলে এটি কোন বিন্দুগামী না এই বিন্দুগামী, নিশ্চয়ই সিদ্ধ করবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 3 প্লাস 8 মাইনাস
আর এখানে হয়ে যাবে 15 প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে কে ইজ ইকাল টু কী হয়ে গেল, 4 হয়ে গেল। তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা পাবো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন, নির্ণীয় প্লেনের সমীকরণ কি হবে না 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে দেখো যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর আলোচনা করব ইন্টারসেপ্ট ফর্ম অফ প্লেন। এটা কীরকম, তোমরা ইন্টারসেপ্ট ফর্ম অফ স্ট্রেট লাইন 2Dতে পড়েছিলে, এক্স্যাক্টলি কনসেপশনটা একই রকমই, তো আমরা এখানে একটু ইলাবোরেটলি ডিসক্রাইব করছি। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে কোনো প্লেনের ইকুয়েশন আমরা এইরকম ফর্মে ধরছি, সাপোজ px প্লাস qy প্লাস rz প্লাস m ইজ ইকাল টু 0। আমরা এই ফর্মটা তো শিখেছি, এইটা হলো কি প্লেনের ইকুয়েশন। তাহলে এইটাকে একটু মডিফাই করি, আমরা এখানে লিখছি x, এই মাইনাস এমটা এই পাশে নিয়ে গিয়ে একদম ভাগ করে দিলাম। তোমরা দেখবে বাড়িতে সবাই যে এইরকম ফর্মে কিন্তু আমরা লিখতে পারি y ডিভাইডেড বাই মাইনাস এম বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই মাইনাস এম বাই আর, দিস ইজ ইকাল টু 1। তোমরা দেখতেই পাচ্ছ যে পি কিউ আর এটা হলো ডাইরেকশন রেশিও টু দ্য নর্মাল টু দ্য প্লেন, এবং এমটা হলো কি কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই যে পার্টগুলো পেলাম, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এগুলো কি এক একটা সংখ্যা। তাহলে আমরা এটাকে একটু রিপ্লেস করছি, একটু মডিফাইড ফর্মে লিখছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, দিস ইজ ইকাল টু 1। এইটাই হলো কিন্তু আদতে ইন্টারসেপ্ট ফর্ম অফ এ প্লেন। তো এইটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি 3 ডাইমেনশনাল স্পেসে, সেটা কীরকম হবে, আমি অলরেডি একটা চিত্র এঁকে রেখেছি এখানে, তোমরা দেখো এই হলো চিত্র। তাহলে আমরা প্রথমে একটু করে নিই, ধরো তোমরা এখানে যদি y এবং z এর মান যদি 0 বসাও, পুটিং y ইজ ইকাল টু 0 আর z ইজ ইকাল টু 0, তাহলে x ইজ ইকাল টু কী বিন্দু পাও, x ইজ ইকাল টু a বিন্দু পাও। তাহলে x অক্ষের উপরে একটা বিন্দু আমরা কিন্তু a0 0, তাহলে এইখানে এই পয়েন্টটা কি হয়ে যাবে, ধরে নাও এটা a পয়েন্ট, এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি a0 0। ঠিক সিমিলারলি তোমরা এখানে যদি x এবং z কে 0 পুট করো, y ইজ ইকাল টু b হবে। তাহলে এইটাকে যদি আমি b পয়েন্ট ধরি, এই পয়েন্টটা, তাহলে এটা হয়ে যাবে কত, 0 b 0। ঠিক একইভাবে x এবং y যদি 0 পুট করি, তাহলে z ইজ ইকাল টু c পাই। তাহলে এই পয়েন্টকে দিয়ে দাও c, তাহলে এটা হয়ে গেল কি 0 0 c। তাহলে এই ইন্টারসেপ্ট ফর্ম যখনই কোনো প্লেনের বলে দেওয়া থাকবে, আমাদের মনে সবসময় এই ফর্মটাই কিন্তু মনে আসবে, এবং এক্সের নিচে, ওয়াইয়ের নিচে এবং জেডের নিচে যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলির সাহায্যে আমরা এখানে কিন্তু এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এগুলো কিন্তু ডিটারমিন করব। কীরকমভাবে করব আমরা দেখিয়ে দিলাম। তাহলে ইন্টারসেপ্ট ফর্মের ধারণা তোমরা পেলে। এবার আমরা এই ফর্মেরই একটা অ্যাপ্লিকেশন করে ফেলি। কি দেওয়া আছে প্রথমে রিড আউট করা যাক। 2x প্লাস 4y প্লাস 5z ইজ ইকাল টু 6 সমতলের সমান্তরাল, যে সমতলের x, y ও z অক্ষের উপর ছেদিতাংশের সমষ্টি 19 একক, তার সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেইটাকে নিয়ে একটু ভাবি। এখানে বলা আছে 2x প্লাস 4y প্লাস 5z, এখানে 6 আছে, এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ আমরা বের করব। দিস ইজ ইকাল টু নিশ্চয়ই কে, আমরা কে এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, জাস্ট টু অ্যাভয়েড মাইনাস সাইন আমরা এখানেই লিখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই সমীকরণের ইন্টারসেপ্ট ফর্মটা কি, x ডিভাইডেড বাই কে বাই 2 প্লাস y ডিভাইডেড বাই কে বাই 4 প্লাস z হোল ডিভাইডেড বাই কে বাই 5, দিস ইজ ইকাল টু 1। তাহলে এইটা হলো ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে আমরা এই পয়েন্টগুলো অবশ্যই বের করতে পারি। এই পয়েন্টটা হবে কি না কে বাই 2, 0 0, এই পয়েন্টটা কি হবে না 0, কে বাই 4 0, আর এই পয়েন্টটা নিশ্চয়ই হবে 0, 0, কে বাই 5। তাহলে ইন্টারসেপ্ট অন এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস বলতে আমরা এইটুকুই বুঝি, এই লেন্থ প্লাস এই লেন্থ প্লাস এই লেন্থ। তাহলে নিশ্চয়ই কোঅর্ডিনেটগুলো থেকে এটা পরিষ্কার, কে বাই 2 প্লাস কে বাই 4
প্লাস কে বাই 5 দিস ইজ ইকাল টু 19। এটা দিয়ে দেওয়া আছে, ছেদিতাংশের সমষ্টি 19 একক। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হয়, কে কমন চলে যাবে, নিচে এখানে থেকে যাবে 20, আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব এখানে 10, এখানে 5, এখানে 4, দিস ইজ ইকাল টু 19। ইট ইমপ্লাইজ কে ইজ ইকাল টু 20। তাহলে আমাদের যে সমীকরণটা বের করতে হবে, আমরা ধরে নিয়েছিলাম এখানে কে এর মানটা শুধু বসিয়ে দিই, অতএব নির্ণয় সমীকরণ আমরা এখানে লিখে দেব 2x প্লাস 4y প্লাস 5z ইজ ইকাল টু 20। এটাই হলো কি আমাদের নির্ণয় সমীকরণ। এরপর আমরা আলোচনা করব তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ, ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু 3 গিভেন পয়েন্টস। অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে দেওয়া আছে, x1 y1 z1, x2 y2 z2 এবং x3 y3 z3। তাহলে এই তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে, আমি এখানে লিখে রেখেছি ডিটারমিনেন্ট অফ দিস ইকাল টু 0, কিন্তু কি করে হয় সেটা আমরা একটু দেখাচ্ছি। আমরা প্রথমেই একদম গোড়াতে চলে যাও। যদি একটা পয়েন্ট x1 y1 এবং z1 যদি দেওয়া থাকে এবং যে প্লেনের উপরে একটা প্লেন, এই প্লেনের উপরে একটা পয়েন্ট নিলাম এইটা, এবং একটা নর্মাল, এই নর্মালের যদি ডাইরেকশন রেশিও আমি যদি নিয়ে নিই এ বি সি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1 দিস ইজ ইকাল টু 0। এই ইকুয়েশনটা আমরা কিন্তু জানি। এখন এটা হলো প্লেনের ইকুয়েশন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 z1 হ্যাভিং দ্য ডাইরেকশন রেশিওস এ বি সি, এটা আমাদের জানা আছে। এবার এই প্লেনটা কোন কোন বিন্দুগামী, এই বিন্দুগামী আবার এই বিন্দুগামী, তাহলে এই পয়েন্টটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, আবার এটাও কিন্তু সিদ্ধ করবে। তাহলে আমরা সেটা একটু বসিয়ে দিই এখানে, a ইন্টু x2 মাইনাস x1 প্লাস বি ইন্টু y2 মাইনাস y1 প্লাস সি ইন্টু z2 মাইনাস z1 দিস ইজ ইকাল টু 0। অ্যান্ড এই পয়েন্টটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, a ইন্টু x3 মাইনাস x1 প্লাস বি ইন্টু y3 মাইনাস y1 প্লাস সি ইন্টু z3 মাইনাস z1 দিস ইজ ইকাল টু 0। তাহলে আমরা তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। তোমরা নিশ্চয়ই জানো যে সিস্টেম অফ ইকুয়েশনস থেকে আমরা এই কোফিশিয়েন্টগুলোকে এলিমিনেট কীভাবে করতে পারি, একমাত্র উপায় ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্টের সাহায্যে আমরা এগুলোকে এলিমিনেট করতে পারি। আমরা লিখছি এখানে x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, এরপর লিখছি x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, এবং লাস্টলি x3 মাইনাস x1, y3 মাইনাস y1 এবং z3 মাইনাস z1 দিস ইজ ইকাল টু 0। তাহলে এইটাই হলো কি রেজাল্ট, আমাদের অলরেডি লেখা আছে। তাহলে ইন শর্ট কীভাবে মনে রাখবে, একদম এসব কিছু না করে ডিরেক্টলি আমরা লিখব। প্রথমে লিখব কি x মাইনাস x1, ফার্স্ট রোতে লিখব x মাইনাস x1, তারপর y মাইনাস y1, তারপর z মাইনাস z1 লিখে দিলাম। তারপর সেকেন্ড রোতে লিখব কি না x y z এর জায়গায় আমরা x2 y2 z2 বসাবো, সেকেন্ড রো হয়ে গেল। x3 y3 z3 যদি আমরা এখানে বসিয়ে দিই থার্ড রোটা পেয়ে যাই। তাহলে দিস ইজ ইকাল টু 0। এইটাই হলো কি ইকুয়েশন অফ প্লেন পাসিং থ্রু দ্য 3 পয়েন্টস x1 y1 z1, x2 y2 z2 অ্যান্ড x3 y3 z3। তাহলে যেটা শিখলাম তার তো একটা অ্যাপ্লিকেশন করতেই হয়। আমি এই 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে এইটা কিন্তু করবে অবশ্যই। তাহলে প্রথমেই আমরা লিখে দিই যে ইকুয়েশন অফ প্লেন একদম ডিরেক্টলি, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন কি লিখব, ডিটারমিনেন্ট সাইন থাকবে, ডিটারমিনেন্ট সাইনটা দিয়ে দাও। তারপর এখানে 3 3 0 দেওয়া আছে, তাহলে আমরা লিখছি এখানে x মাইনাস 3, y মাইনাস 3, z মাইনাস 0। এরপর 1 1 1 এইখানে বসিয়ে দাও। 1 যদি এখানে বসাই মাইনাস 2 হয়, আবার এখানে যদি 1 বসাই এটাও মাইনাস 2 হয়, আর এখানে যদি 1 বসাই 1ই হয়, কারণ z মাইনাস 0 তো মানে z। এরপর আমরা এই পয়েন্টটা বসাচ্ছি 0 0, এইখানে বসালে মাইনাস 3 হবে। -1 যদি এইখানে বসাই -4 হবে,
আর জিরো যদি এইখানে বসাই জিরো হবে, তাহলে এইটা ইজ ইকাল টু জিরো। এইটা হলো কি প্লেনের ইকুয়েশন, ডিরেক্ট হয়ে গেল। তাহলে এইটাকে একটু আমি এক্সপান্ড করে নিই। এক্স মাইনাস থ্রি ইন্টু আমরা এখানে লিখব ফোর মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইন্টু এখানে হয়ে যাবে প্লাস থ্রি আর প্লাস জেড ইন্টু এইট মাইনাস সিক্স মানে টু, মানে টু জেড। দিস ইজ ইকাল টু জিরো। এটাকে আরেকটা লাইন লিখে ফেলি, ফোর এক্স মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই প্লাস নাইন প্লাস টু জেড ইজ ইকাল টু জিরো। It implies 4x minus 3y plus 2z minus 3 equal to 0। তাহলে পরীক্ষা হলে কিভাবে যাচাই করবে যে তোমার উত্তরটা ঠিক হয়েছে? যে কোনো একটা পয়েন্ট, আমি ধরলাম এই পয়েন্টটা কনসিডার করলাম, এইটা যদি লেফট হ্যান্ড সাইডে যদি আমরা বসিয়ে দিই তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে বলবো কি হ্যাঁ তোমার উত্তরটা ঠিক। তাহলে দেখা যাক 4 মাইনাস থ্রি প্লাস টু মাইনাস থ্রি, তাহলে 6 আর এটাও 6 প্লাস মাইনাস ইজ ইকাল টু 0 স্যাটিসফাই করছে, তাহলে তোমার উত্তরটা কিন্তু ঠিক, তুমি কিন্তু শিওর হতে পারো পরীক্ষা হলে। নেক্সট আরেকটি অঙ্ক, এখানে মূল বিন্দুগামী কোনো সমতল যদি এই তিনটি বিন্দু দেওয়া আছে, তিনটি বিন্দুগামী হয়, তাহলে সেই সমতলের সমীকরণ হবে, এইটি আমাকে প্রমাণ করতে হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যে পয়েন্টগুলো দেওয়া আছে সেখানে কিন্তু এক্স ওয়াই জেড দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করব, যে একটা কোঅর্ডিনেট অক্ষ আঁকবো, একটা অক্ষ একটা অক্ষ একটা অক্ষ, এবং এখানে আমরা একটা কাজ করব, যে তিনটি যে অক্ষ আঁকলাম এখানে আমরা ক্যাপিটাল লেটারে সব নামকরণ করব। আমি ধরলাম এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। কেমন? তোমাদের অলরেডি আমি শিখিয়েছি যে এই তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে। তোমরা ডিটারমিনেন্ট সাইন দেবে, এরকম ডিটারমিনেন্ট সাইন এখানে লিখবে। আমরা ক্যাপিটাল এক্স দিলাম কারণ যেহেতু এক্স ওয়াই জেড, স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড ফর্মে পয়েন্টগুলো দেওয়া আছে, তো এখানে আমরা যে প্লেনটা বের করব ইন টার্মস অফ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। তাহলে এক্স মাইনাস এই পয়েন্টটা মাইনাস টু মাইনাস এক্স, ওয়াই মাইনাস টু এবং জেড মাইনাস টু, এই পয়েন্টটা আমরা লিখে নিলাম। এবার এই পয়েন্টগুলো এখানে পুট করব, যে টু মাইনাস টু, দেখো এখানে টু যদি বসাই টু মাইনাস টু কেটে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে এক্স। আবার টু মাইনাস ওয়াই যদি এখানে বসাই তাহলে টু টু কেটে যাবে, তাহলে থেকে যাবে শুধু কি মাইনাস স্মল ওয়াই। এবার টু যদি এখানে বসাই এটা হয়ে গেল জিরো। এবার নিশ্চয়ই এই পয়েন্ট আমরা বসাবো, টু যদি এখানে বসাই টু টু কেটে গেল, এক্স থাকলো। এবার এগেন টুটা যদি এইখানে বসাই টু টু মিলে এখানে জিরো হয়ে গেল। এবার টু মাইনাস জেড যদি এখানে বসাই তাহলে মাইনাস টু কেটে যাবে, অনলি মাইনাস এখানে জেড থেকে যাবে। দিস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় যে এটি মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী মানে এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেডকে আমরা জিরো জিরো বসিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমরা যে সমীকরণটা পাবো এখানে মাইনাস টু মাইনাস এক্স ব্র্যাকেটে, কারণ ওয়াই এক্সের ভ্যালু জিরো, এখানে বসিয়ে দেবো মাইনাস টু, এটাও বসিয়ে দেবো মাইনাস টু, তারপর এক্স মাইনাস ওয়াই জিরো, এক্স জিরো মাইনাস জেড দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এটাকে যদি এক্সপান্ড করি তাহলে কীরকম হবে? ইট ইমপ্লাইজ, তাহলে সিম্পলিফিকেশন করে আমরা কিন্তু এইটা পাই। এর পরের লাইনে আমরা কিন্তু এটা লিখব যে এক্স ওয়াই জেড, এটা ডান পাশে নিলাম, আর বাঁ পাশে যেটা আছে সেখানে টু ইন্টু এখানে নিয়ে নিলাম ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, দিস ইজ ইকাল টু দিস। তাহলে ইট ইমপ্লাইজ আমরা এখানে লিখব যে টু বাই এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস টু বাই জেড, দিস ইজ ইকাল টু ওয়ান। কারণ এক্স ওয়াই জেড যদি ভাগ করে দিই থ্রু আউট তাহলে কিন্তু এই রেজাল্টটা আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে খুব সিম্পল অঙ্ক, তোমরা বুঝতে পারলে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে প্লেনের নর্মাল ফর্ম কি হয়। তো আমি স্টেটমেন্টটা একটু লিখেছি, একটু দেখে নাও তোমরা। মূলবিন্দু থেকে কোনো সমতলের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, মানে এই সমতলের উপরে এই মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব এটা হলো ওপি, এর দৈর্ঘ্যটাও বলে দিয়েছে পি, এবং এই ওপি এর ডাইরেকশন কোসাইন এল এম এন দিয়ে দেওয়া আছে। তাহলে সমতলের কার্তেশীয় সমীকরণ হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল টু পি,
এটা কিভাবে হয় সেটা আমরা কিন্তু একটু নির্ণয় করব। তো আসা যাক, আমরা প্রথমে ধরে নিলাম যে এল এম এন একটা হলো প্লেন। এই প্লেনের ইকুয়েশন আমরা ধরে নিলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু ডি। এখন এখানে এল এম এন হলো কি না প্লেনের নর্মালের ডাইরেকশন রেশিওস। এখন এই প্লেনের উপর নর্মাল কি ওপিও, তো তাহলে ওপি এর যে ডাইরেকশন কোসাইন এখানে দেওয়া আছে এল এম এন, কিন্তু এখানে ডাইরেকশন রেশিও দেওয়া আছে এবিসি। তাহলে আমাদের এই ডাইরেকশন রেশিওকে ডাইরেকশন কোসাইনে ট্রান্সফার করে নিই। তাহলে নিয়মটা হলো থ্রু আউট আমরা এখানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে তোমরা জেনেছো যে ডাইরেকশন কোসাইন ডাইরেকশন রেশিওতে তাহলে এটা এই কোফিশিয়েন্টগুলো এ বাই এইটা, বি বাই এইটা, সি বাই এইটা, এগুলো সব কিন্তু ডাইরেকশন কোসাইন হয়ে যাবে। অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু 1, এই কন্ডিশনটা ফুলফিল হবে। তাহলে আমরা লিখে দিই এখানে দিস ইমপ্লাইজ এ হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স প্লাস বি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই প্লাস সি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড ইজিক্যাল টু ডি রুট ওভার অফ ডি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা আমাদের একটা প্লেনের একটা ডিফারেন্ট ফর্ম হলো। এটাকে আমরা লিখছি এইভাবে যে এইটাকে আমরা লিখছি রিপ্লেস করছি এল এক্স, কারণ এইগুলো ডাইরেকশন কোসাইন হয়ে গেল প্লেনের, কারণ এটাও লম্ব আর এটাও লম্ব। এল এক্স প্লাস এইটা হয়ে গেল এম ওয়াই প্লাস এন জেড, দিস ইজ ইকাল টু ডি হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমাদের ডিমান্ড করতে হবে এই পি এর দৈর্ঘ্য হলো এইটা, অর্থাৎ এইটা হলো কি পি এর দৈর্ঘ্য, এই ওপি। তাহলে এটা কীভাবে আমরা প্রুভ করব সেটা একটু আসা যাক। আমরা ধরে নিলাম এই পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আর এখানে অরিজিন দেওয়া আছে 0 0 0। এখন এই দুটো বিন্দুর সাহায্যে ওপির যদি ডাইরেকশন রেশিওস আমরা বের করি এক্স মাইনাস 0, ওয়াই মাইনাস 0, জেড মাইনাস 0 হয়, তাহলে এই এক্স বাই আমাদের এখানে যেটা দেওয়া আছে তোমরা লক্ষ্য রাখবে যে ডাইরেকশন কোসাইন এখানে দিয়ে দিয়েছে, তারা প্রপোর্শনাল হবে ডাইরেকশন রেশিওর সঙ্গে। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এল ইজিক্যাল টু ওয়াই বাই এম ইজিক্যাল টু জেড বাই এন। এইটা ইজিক্যাল টু ধরে নাও তোমরা সাপোজ আর, এটা নট ইজিক্যাল টু 0 সে। তাহলে এখান থেকে আমরা কী কী কন্ডিশন পাই, এক্স ইজিক্যাল টু এল আর পাই, ওয়াই ইজিক্যাল টু এম আর পাই এবং জেড ইজিক্যাল টু এন আর পাই। এরপর তোমরা জানো ডিস্টেন্স ফর্মুলা, যে ওপি ডিস্টেন্স এইটা ইজিক্যাল টু পি বলে দেওয়া আছে। তাহলে পি ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা জানি সবাই যে রুট ওভার এখানে এক্স ওয়াই জেড, এখানে 0 0 দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এক্স ওয়াই জেডের ভ্যালুটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখো আর স্কোয়ার কিন্তু প্রত্যেকটা টার্মে কমন, তো রুটের বাইরে চলে আসবে আর, আর এখানে থেকে যাবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তোমরা জানো এর ভ্যালু কত 1, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম, পি ইজিক্যাল টু আর। তাহলে এইটা তোমরা একটা মার্ক করে দাও, এটা 1 নম্বর। এরপর আমি আরেকটা কন্ডিশন এখানে তৈরি করব এই ইকুয়েশন থেকে, যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড দিস ইজিক্যাল টু ডি বাই যেটা দেওয়া আছে, সেখানে আমি আবার এই এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো এখানে পুট করে দিই। দেখো এক্সের বাই ভ্যালু এখানে এল ও আর আমি এখানে দিলাম, ওয়াইয়ের ভ্যালু এম আর দিলাম, আর জেডের ভ্যালু এখানে এন আর দিলাম। তাহলে আর কমন টু বোথ, তাহলে আর যদি কমন চলে যায় তাহলে এখানেও কিন্তু আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে যাবে, সেটা ইজিক্যাল টু 1। তাহলে আর ইজিক্যাল টু আমরা এখানে কী পেয়ে যাই না, ডি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য রাখবে যে পি ইজিক্যাল টু এখানে আর পেয়েছিলাম, আবার আর ইজিক্যাল টু এখানে কি পেয়েছি, ডি বাই এইটা। তাহলে এখানে ইজিক্যাল টু পি যদি বসিয়ে দিই বাই 1, তাহলে আমাদের কিন্তু সব হয়ে গেল। তাহলে পি ইজিক্যাল টু কী পেলাম না, ডি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্টলি এখানে লিখে দিতে পারি হলো পি। তাহলে এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটাকে বলা হয় কি নর্মাল ফর্ম অফ দ্য প্লেন, যেটা আমাদের দেখাতে দেওয়া ছিল সেটা কিন্তু আমরা দেখাতে পারলাম। এরপর একটা অঙ্ক করি আমরা।
তো অঙ্ক শুরু করার আগে একটা পয়েন্ট সম্বন্ধে আমি একটু বলবো, এটা তোমাদের হোম টাস্ক রইল। হোম টাস্ক যে আমরা আগের থিওরিতে আমরা পড়েছিলাম যে পি ডিস্টেন্সটা, এই পি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করেছিলাম কিভাবে না, পি ইজিক্যাল টু আমরা এখানে বের করেছিলাম ডি হোল ডিভাইডেড বাই যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু মডুলার সাইনটা তোমরা দেবে, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো আর নেগেটিভ হয় না। আমরা এটা নির্ণয় করেছিলাম কি মূল বিন্দু থেকে দূরত্ব, কিন্তু এটা যদি না হয়ে x1 y1 z1 পয়েন্ট থেকে যদি দূরত্ব বের করতে বলা হতো, এবং যদি এটা থাকতো একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা প্লেন দেওয়া আছে, সাপোজ ax প্লাস by প্লাস cz প্লাস d ইজিক্যাল টু 0। এখন এই প্লেন থেকে এই একটা বিন্দু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের যদি বের করতে বলা হয়, তাহলে এটা কি করব না, একদম সিম্পলি এই পয়েন্টটা এখানে বসাবে তোমরা, যে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর একটা মডুলাস ভ্যালু। এইটা হয় কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি আগের থিওরামে বের করে দেখিয়েছি, সেটা মূলবিন্দু থেকে বের করেছিলাম। দেখো এখানে মূলবিন্দু বসালে কিন্তু এটা আমরা ব্যাক করতে পারি। তোমরা এই x1 y1 z1 ঠিক একই প্রসেসে এই বিন্দু থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করার সময় যে উত্তরটা পাবে সেইটা, এটা তোমরা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করবে। তাহলে আমরা একদম অঙ্কে চলে আসছি। এই অঙ্কে এই অঙ্কটি কি বলা আছে, একটি চলমান সমতল মূলভূমি থেকে 3p একক দূরে অবস্থান করছে। এই দেখো প্লেন একটা এলএমএন, একটা রেড কালারের একটা প্লেন এখানে আমি এঁকে রেখেছি অলরেডি। তার থেকে দূরত্ব এখানে ও এ, সর্বদা এটা 3p একক। এটা আমি একটু মার্ক করে দিই যে এই ও এ এইটা হলো কি 3p একক ধরে সবসময় মুভ করছে। এবার এই এল এম এন কোনো এক মুহূর্তে এই প্লেনটা এল এম এন পয়েন্ট ছেদ করেছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষকে। এখন এই এল বিন্দু দিয়ে এই ওয়াই জেড প্লেনের একটা প্যারালাল একটা তল এখানে করলাম, এবং এম বিন্দু দিয়ে এই এক্স জেডের একটা প্যারালাল তল এখানে বলে দেওয়া আছে সব। আর এখানে এই এন বিন্দু দিয়ে এক্স ওয়াইয়ের একটা প্যারালাল প্লেন তোমরা দেখতেই পাচ্ছ যে পি পয়েন্টে মিট করেছে। তাহলে এই পি পয়েন্টের লোকাসটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই পি পয়েন্টের লোকাস হলো আলফা বিটা গামা, একটা পয়েন্ট ধরে নিই কোনো একটা মুহূর্তে। এখন প্রথমে এই ধরনের অঙ্ক করতে গিয়ে তোমাদের ইন্টারসেপ্ট ফর্ম আমি পড়িয়েছিলাম প্লেনের, সেই ইন্টারসেপ্ট ফর্মটা কিন্তু ধরে নিতে হবে, কারণ যেহেতু ছেদ বিন্দু সংক্রান্ত এখানে অঙ্কটা। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজিক্যাল টু 1, এইটা হলো কি ইন্টারসেপ্ট ফর্ম অফ দ্য প্লেন। তাহলে আমরা এই এল পয়েন্টটা এখানে লিখে দিই এ 0 0, এম পয়েন্টটা হয়ে যাবে কত 0 বি 0, এবং এন পয়েন্টটা হয়ে যাবে 0 0 সি। তোমরা বেসিক যে আইডিয়া আছে সেখান থেকে তোমরা নির্ণয় করতে পারো যে পি পয়েন্টের স্থানাঙ্ক কি হবে এ বি সি। ঠিক আছে, এটা কিন্তু চলমান বিন্দু যেটাকে আমরা ধরে নিয়েছিলাম আলফা বিটা গামা দিয়ে। এখন আমরা একটু আগেই পড়েছি যে এই প্লেনের লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে কিভাবে নির্ণয় করতে হয়, পি ইজিক্যাল টু কত, এখানে 3p বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখব 3p ইজিক্যাল টু মডুলাস ভ্যালু অফ, এইটাই ওয়ানটাকে এই পাশে নিয়ে এসে আমরা 0 0গুলো পুট করে দেব। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এর যে ডাইরেকশন রেশিওসগুলো আছে 1 বাই এ এর হোল স্কোয়ার প্লাস 1 বাই বি এর হোল স্কোয়ার প্লাস 1 বাই সি এর হোল স্কোয়ার, এইটাই হয়ে যাবে আমাদের 3p ডিস্টেন্স। এবার আমরা যদি একটু স্কোয়ার করে দিই বোথ সাইডস, তাহলে এটা হয়ে যাবে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার, দিস ইজ ইকাল টু 1 বাই 9p স্কোয়ার। এখন এই আলফা বিটা গামা আর এ বি সি এইটা কিন্তু সমার্থক অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দিস। তাহলে আমরা এখানে আলফার জায়গায় এর জায়গায় আলফা, বি এর জায়গায় বিটা এবং সি এর জায়গায় গামাটা পুট করে দিই। তাহলে একদম আমি উপরে তুলে দিচ্ছি এটা, দিস ইজ ইকাল টু আলফা -2 টু দি পাওয়ার প্লাস বিটা টু দি পাওয়ার -2 প্লাস গামা -2। আর এই 9টা আমরা এখানে যেমন উত্তরের ফর্মে আছে আমরা সেইভাবে লিখে দিচ্ছি 9 × 9, দিস ইজ ইকাল টু পি টু দি পাওয়ার -2। দেয়ারফর দ্য রিকোয়ার্ড লোকাস, তাহলে লোকাসটা আমাদের কি হবে, লোকাসটা হবে 9 × x টু দি পাওয়ার -2
প্লাস ওয়াই টু দি পাওয়ার -2 প্লাস জেড টু দি পাওয়ার -2 ইজ ইকাল টু পি টু দি পাওয়ার -2। তাহলে এইটাই আমাদের উত্তর, এখানে জানতে চাওয়া হয়েছে, বেরিয়ে গেল।